ওয়েলকাম টু জিকে প্র্যাকটিস ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 33 নম্বর ক্লাস। তো দেখো, প্রতিটা ক্লাসে আমি বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে আমি কোশ্চেন্সের সাথে সাথে কিছু এক্সট্রা কোশ্চেন নিয়ে আলোচনা করব। ওকে, চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যাবে। যেমন দেখো, কোশ্চেন নাম্বার 1 দেখো কী বলেছে, দেখো যে মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল। অপশন এ দক্ষিণ মালাবার, অপশন বি কেরালা, অপশন সি উত্তরপ্রদেশ না অপশন ডি কর্ণাটক। তো মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি কেরালা। তো মনে রাখবে, যেমন দেখো আমি বলেছি যে কোশ্চেনের সাথে সাথে কিছু এক্সট্রা কোশ্চেনগুলো আলোচনা করব। তো যেমন দেখো, কেরালায় সংগঠিত হয়েছিল, কত সালে সংগঠিত হয়েছিল? মনে রাখবে, আমি লিখে দিচ্ছি। উনিশশো সালে কেরালার মালাবার অঞ্চলে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 15 দেখো কী বলে, দেখো ইবেন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? অপশন এ মরক্কো, অপশন বি আরব, অপশন সি ইরান না অপশন ডি ইরাক। তাহলে ইবেন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? তো মনে রাখবে, এটা অ্যান্সার হবে তোমাদের অপশন এ মরক্কো। তো এর সাথে সাথে মনে রাখবে, এই যে ইবেন বতুতা কার আমলে এসেছিলেন ভারতে? আমি এটা এখানে লিখে দিচ্ছি হালকা করে, ছোট করে, ঠিক আছে? মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবেন বতুতা ভারতে এসেছিলেন। ঠিক আছে, ইবেন বতুতা আছে মোহাম্মদ বিন তুগলকের আমলে। ফাহিয়েন আছে তোমার দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে, আর হিয়েংসাং আছে হর্ষবর্ধন আমলে। ওকে, দেখো প্রতিটা ক্লাসে কিন্তু এইভাবেই করাই, যেগুলো লেখা যায় না সেগুলো আমি মুখে বলে দিই। ওকে, তাহলে ইবেন বতুতা আছে মোহাম্মদ বিন তুগলকের আমলে, ফাহিয়েন আছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে, আর হর্ষবর্ধনের আমলে আছে হিয়েংসাং। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 16 দেখো কী বলে, দেখো 1969 সালে কতগুলো ব্যাংকে রাষ্ট্রায়ত্তকরণ করা হয়, মানে ন্যাশনালাইজেশন, রাষ্ট্রায়ত্তকরণ করা হয় 1969 সালে? অপশন এ 8টি, অপশন বি 7টি, অপশন সি 14টি না অপশন ডি 10টি। না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি 14টি। এর সাথে মনে রাখবে, যদি প্রশ্ন আসে যে কোন প্রধানমন্ত্রীর আমলে 14টি ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল 1969 সালে, তো 1969 সালে কে ছিল? না, আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? ইন্দিরা গান্ধীর আমলে। ওকে, ইন্দিরা গান্ধীর আমলে 1969 সালে 14টি ব্যাংকে রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 4 চলে এসো। দেখো 4-এ কী বলেছে, দেখো যে ছোটনাগপুর মালভূমিতে কোন খনিজটি পাওয়া যায় না?
অপশন এ আয়রন, অপশন বি ক্রোমাইট, অপশন সি কয়লা, না অপশন ডি সোনা। তো তোমরা জানো যে কোন জিনিসটা পাওয়া যায় না, তো এটা অ্যান্সার হবে তোমাদের অপশন ডি, সোনা পাওয়া যায় না। এর সাথে মনে রাখবে যে ছোটরংপুর মালভূমি কিন্তু ভারতের খনিজ ভাণ্ডারও বলা হয়। আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, এখানে। ঠিক আছে, একে ভারতের খনিজ ভাণ্ডারও বলে এই মালভূমিকে। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলে দেখো, ভারতীয় সংবিধানের জিম্মাদার কে? এই দেখো কাস্টোডিয়ান। অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি উপরাষ্ট্রপতি, অপশন সি পার্লামেন্ট, না অপশন ডি সুপ্রিম কোর্ট। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন ডি, সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের জিম্মাদার হচ্ছে সুপ্রিম কোর্ট। তবে দেখো এখানে একটা প্রশ্ন আছে যে যদি তোমাকে বলা হয় কোন অ্যাক্ট অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল, তা আমি এখানে লিখে দিচ্ছি। রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী 1973 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 8 কি বলে দেখো, যে নুপা নৃত্যটি ভারতের কোন রাজ্যের সাথে জড়িত? দেখো একটা কথা বলি, এই যখন নৃত্য ভারতের কোন রাজ্যের কোনটি নৃত্য, কোন দেশের কোনটি মুদ্রা, কার কি ছদ্মনাম, কোন দেশের পার্লামেন্টকে কি বলে, এখান থেকে কোশ্চেন কিন্তু আসবেই। তো তোমরা আমার আগের ক্লাসগুলো দেখে নিও, সেখানে আমি অপশান অনুযায়ী অ্যান্সার করে দিয়েছি। প্রতিটা অপশানেরও কিন্তু অপশান টেস্ট করেছি আমি। ওকে, তোমরা দেখো কিন্তু। চলো এটা অ্যান্সারটা করা যাবে। নুপা নৃত্যটি ভারতের কোন রাজ্যের সাথে জড়িত? অপশন এ কর্ণাটক, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি মণিপুর, না অপশন ডি তামিলনাড়ু। তো তোমাদের অ্যান্সার কী হবে? নুপা নৃত্যটি, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি, মণিপুর। ওকে, চলো এবারে আসা যাক পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 19 দেখো কি বলেছে, দেখো যে ইব কোন নদীর উপনদী? অপশন এ মহানদী, অপশন বি কৃষ্ণা, অপশন সি গোদাবরী, না অপশন ডি নর্মদা। তো তোমাদের অ্যান্সার কী হবে? ইব নদী কোন নদীর উপনদী? না, ইব নদী হচ্ছে মহানদীর উপনদী। তো এইখান থেকে একটা কোশ্চেন আসে, দেখো যদি বলে ইব নদী কোন দুটি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, আসতেই পারে প্রশ্ন, কোন দুটি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? তো মনে রাখবে
এই ইব নদী ছত্তিশগড় ও ওড়িশা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 20। দেখো কি বলেছে, যে নিচে দেওয়া কোন ভৌত রাশির কোনো একক নেই। এখানে অপশান টেস্ট করলে তোমরা বুঝতে পেরে যাবে যে কোন ভৌত রাশির একক নেই। তা আমিও অ্যান্সারটা করে দিচ্ছি। যেমন দেখো অপশান কী বলে, দেখো অপশান এ ঘনত্ব, অপশান বি আপেক্ষিক ঘনত্ব, অপশান সি প্রেসার, না অপশান ডি ভরবেগ। তাহলে কোন ভৌত রাশির কোনো একক নেই? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, আপেক্ষিক ঘনত্ব। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 11। কী বলে, দেখো নিচে দেওয়া কোনটি বলের একক? অপশান এ জুল, অপশান বি ওয়াট, অপশান সি পাস্কাল, না অপশান ডি নিউটন। তো কোনটি বলের একক? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি, নিউটন। এর সাথে সাথে মনে রাখবে বলের একক হচ্ছে নিউটন। তো জুল কার একক? আমি লিখে দিচ্ছি, জুল হচ্ছে শক্তির একক। এ দেখো অপশান বি আছে ওয়াট। ওয়াট কার একক? ওয়াট কার একক? এক সেকেন্ড, ওয়াট হচ্ছে ক্ষমতা, ক্ষমতার একক। তারপর দেখো অপশান সি আছে পাস্কাল। পাস্কাল কার একক? পাস্কাল হচ্ছে চাপ। পাস্কাল হচ্ছে চাপের একক। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 12। কী বলে, দেখো গুণরাজ খান কার উপাধি? অপশান এ মালাধর বসু, অপশান বি কীর্তিবাস ওঝা, অপশান সি তুলসী দাস, না অপশান ডি বানভট্ট। তো তোমাদের অ্যান্সার কী হবে? যে গুণরাজ খান কার উপাধি? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ, মালাধর বসু। ওকে, চলো পরের প্রশ্নে আসা যায়। কোশ্চেন নাম্বার 23। দেখো কী বলে, দেখো বাবা বুদানগিরি পাহাড় কোন ফসলের জন্য বিখ্যাত? বুদানগিরি পাহাড় কোন ফসলের জন্য বিখ্যাত? অপশান এ চা, অপশান বি কফি, অপশান সি রাবার, না অপশান ডি সবকটি। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি, কফি। এরপর ধরো যে বলো বাবা বুদানগিরি পাহাড় কোন ফসলের জন্য বিখ্যাত, এখানে কোশ্চেনটি আছে, ওই জন্য কফি। যদি প্রশ্ন আসে যে বাবা বুদানগিরি পাহাড় কোন রাজ্যে অবস্থিত, তা আমি এই মিডিলটা লিখে দিচ্ছি, ঠিক আছে? চায়ের রাবারের সাথে কোনো সঙ্গ নেই, আমি মিডিলটা লিখে দিচ্ছি, ঠিক আছে? এটি কর্ণাটকে অবস্থিত, হ্যাঁ কর্ণাটক রাজ্যে অবস্থিত। এরপর ধরলে যদি প্রশ্ন আসে যে বাবা বুদানগিরি পাহাড়টি কোন পর্বতমালার অংশ, আসতেই পারে কোন পর্বতমালার অংশ, তো সেটা হবে
এটি হলো পশ্চিমঘাট পর্বতমালার অংশ, কর্ণাটকে অবস্থিত। ওকে, তো চলো আজকের মতো এখানেই। ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিওগুলো তোমাদের খুঁজতে অসুবিধা না হয়। আর আমি প্রতিটা ক্লাসেই এরকম এক্সট্রা ইনফরমেশান দিয়ে ক্লাসগুলো করাই। তো তোমার যদি ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে আগের ক্লাসগুলো দেখে নিও। ওকে, চলো আজকের মতো এখানেই।